হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে এই ভিডিওতে আমরা এই যে তোমাদের চ্যাপ্টার এগ্রিকালচার চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। অর্থাৎ প্রথমে আমরা থ্রু আউট দ্য ভিডিও আমরা কি স্টেপ বাই স্টেপ আমরা পড়ে আসলাম যে আমাদের যে এগ্রিকালচার যে রিজিয়ন, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়া মেনলি হচ্ছে কি আমরা হচ্ছে এগ্রিয়ান মানে ইকোনমি, আমাদের বেস্ট হচ্ছে আমাদের এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে কি আছে, ইন্ডিয়ার ম্যাক্সিমাম লোক কিন্তু ডিপেন্ড করছে এগ্রিকালচারের উপর। এবার সেই এগ্রিকালচারের পার্সপেক্টিভ আমরা দেখলাম যে টাইপস অফ এগ্রিকালচার দেখলাম, ফার্মিং যে প্যাটার্ন দেখলাম, এবং তার সাথে সাথে কি দেখলাম যে মেজর ফুড ক্রপ দেখলাম, এবং তার সাথে সাথে আদার দ্যান ফুড ক্রপ এবং নন ফুড ক্রপস। এবার তোমাদের এই যে এই স্লাইড আছে কি, এবং এই ভিডিওটা হবে যে কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু দ্য ন্যাশনাল ইকোনমি অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড আউটপুট। অর্থাৎ এগ্রিকালচারের যে আমরা তো এগ্রিকালচার দেখলাম, এবার এগ্রিকালচারের ন্যাশনাল ইকোনমিতে অর্থাৎ জিডিপিতে এগ্রিকালচারের পার্টিসিপেশন কত কন্ট্রিবিউশন হচ্ছে সেই সম্পর্কে, এবং এর এমপ্লয়মেন্ট আউটপুট সম্পর্কে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে আছে যে এগ্রিকালচারাল সেক্টর। দেখো এখানে কি বলেছে যে এগ্রিকালচারাল সেক্টর জিডিপি ডিক্লাইন ফ্রম 1951, ঠিক আছে। অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টরের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা ডিক্লাইন করছে কত, 1951 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ডিক্রিজ করে যাচ্ছে। আবার সেকেন্ড বলছে যে 54.6%, অর্থাৎ মোর দেন 50% কি হচ্ছে অফ দ্য টোটাল ওয়ার্কফোর্স ইন এগ্রিকালচার, ওয়ার্কফোর্স এনগেজ কিন্তু এগ্রিকালচারে অ্যাকর্ডিং টু 2001 সেন্সাস। তাহলে এটা একটা ম্যাটার অফ কনসার্ন। কেন? অর্থাৎ আমাদের যে এগ্রিকালচার সেক্টর রয়েছে তার আগে ইয়েটা দেখো, টেবিলটা দেখো। টেবিলে এখানে কি বলছে, জিডিপি গ্রোথ রেটে এটা আছে সেক্টর, অর্থাৎ তিনটে সেক্টর আছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস, এবং এগুলো ইয়ার আছে, অর্থাৎ এগ্রিকালচারাল ইয়ার, অর্থাৎ 2012-13 এর গ্রোথ ছিল 1.5, 2013-14 এর গ্রোথ ছিল 4.2, আবার 2014-15 এর গ্রোথ হয়ে যাচ্ছে -0.2। বোঝা যাচ্ছে? কিন্তু অন্যান্য সেক্টরের গ্রোথ কিন্তু মোটামুটি ব্যালেন্স। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমার যে এগ্রিকালচারাল সেক্টরে আমার জিডিপিটা কি হচ্ছে, জিডিপিটা হচ্ছে কমে যাচ্ছে, তাই তো। কিন্তু মানে মোস্ট এমপ্লয়মেন্ট, দেশের যে ওয়ার্কফোর্স আছে তার 50% কি হচ্ছে, 50% মোর দ্যান 50% কি হচ্ছে যে এমপ্লয় হচ্ছে, এমপ্লয়মেন্ট। তার মানে জিডিপি কমে যাচ্ছে, জিডিপি কন্ট্রিবিউশন কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে কম আসছে, কিন্তু এমপ্লয়মেন্টে কিন্তু বেড়ে যাচ্ছে। এমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে মানে কেমন? অর্থাৎ একটা কোনো কাজের ক্ষেত্রে এগ্রিকালচার, যেমন ধরে নিই যদি কোনো একটা কাজ, সেখানে আমার কিন্তু এর জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে যে প্রোডাকশন, অর্থাৎ ন্যাশনাল ইকোনমিতে এগ্রিকালচার থেকে কম কি হচ্ছে, জিডিপি হচ্ছে, কিন্তু এই এগ্রিকালচারাল সেক্টরে হচ্ছে কি মোর দ্যান 50% কি হচ্ছে, 54.6% কিন্তু বেশি লোক এনগেজ। অর্থাৎ কোনো একটা অ্যাক্টিভিটিতে লোক বেশি এনগেজ। ভারতের যে সমস্ত ওয়ার্কিং পপুলেশনের তার মোর দ্যান 50% লোক বেশি এনগেজ, কিন্তু সেখান থেকে প্রোডাক্টিভিটি কিন্তু কি হচ্ছে, আমরা কম পাচ্ছি, ঠিক আছে। তার মানে কি, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো আমাদের যে ছদ্ম বেকারত্ব লুকিয়ে আছে, হিডেন আনএমপ্লয়মেন্ট লুকিয়ে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যতটা পরিমাণে আমার যেহেতু এখানে মোর দ্যান 50% এখানে এগ্রিকালচার সেক্টরে লোকেরা এনগেজ আছে, তাহলে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বেশি হওয়া দরকার ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপিতে এর এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউশন আস্তে আস্তে কমে আসছে, ঠিক আছে। তাহলে এটা একটা হচ্ছে ম্যাটার অফ কনসার্ন। কেন এটা ম্যাটার অফ কনসার্ন? কারণ কি বলেছে, এনি ডিক্লাইন অ্যান্ড স্ট্যাগনেশন ইন এগ্রিকালচার will lead to the decline to the other sphere of economy having wider implication for society। তার মানে কি, অর্থাৎ যদি আমাদের এই এগ্রিকালচারের সেক্টর যে জিডিপি যে কন্ট্রিবিউশন এটা আস্তে আস্তে কমে আসছে, অ্যালার্মিং রেটে কমে আসছে, ঠিক আছে, যদিও সেটা 1951 থেকে কমছে, কিন্তু সমস্ত রকমের যে অ্যাক্টিভিটি আছে, অ্যাকচুয়ালি এগ্রিকালচার কি, এগ্রিকালচার তো প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, এবং এই প্রাইমারি অ্যাক্টিভিটির উপর অনেক অ্যাক্টিভিটি আছে। প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে ফরেস্ট গ্যাদারিং আছে, হান্টিং আছে, ফিশিং আছে, তাদের মধ্যে
এগ্রিকালচার হচ্ছে ওয়ান অফ দেম। কিন্তু এগ্রিকালচার কি করে, এগ্রিকালচার সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে অ্যাক্টিভিটি আছে তার কিন্তু বেস লাইন হচ্ছে কিন্তু এগ্রিকালচার। তার প্রোডাক্টিভিটি, তার যে মানে কন্ট্রিবিউশন, তার ডেভেলপমেন্টটা নির্ভর করবে কিন্তু এই প্রাইমারি সেক্টর এগ্রিকালচার, প্রাইমারি যে অ্যাক্টিভিটি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। কারণ উইদাউট এগ্রিকালচার তুমি কিন্তু কোনো ফার্দার কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না। ঠিক আছে, যে কোনো অনেক ধরনের ইন্ডাস্ট্রি হোক, মানে দেশের ফুড সিকিউরিটি থেকে আরম্ভ করে হোক, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমাদেরকে এগ্রিকালচার কিন্তু কি করতে হবে, এগ্রিকালচারের উপর ডিপেন্ড করতে হবে। এবং সেজন্য আমাদের কি করতে হবে, এগ্রিকালচার কিভাবে প্রমোট করা যায়, এগ্রিকালচারের ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য কিন্তু আমরা এই স্লাইডে আমরা কি দেখছি, যে আমাদের জিডিপিতে এগ্রিকালচার সেক্টরের প্রোডাকশন হচ্ছে কম, অর্থাৎ পার্টিসিপেশন মানে কন্ট্রিবিউশন কম, কিন্তু এই সেক্টরে কিন্তু সব থেকে দেশের বেশি ওয়ার্কিং ফোর্স কিন্তু এইখানটাতেই এই সেক্টরে কিন্তু এনগেজ। তাই নিশ্চয়ই আমাদের কোথাও গ্যাপ আছে, আমাদের ঠিকঠাক এগ্রিকালচার সেক্টরে ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না, সেই জন্যই এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ আমি একটা কাজের জন্য বেশি বেশি করে কি হচ্ছে, সেখানটাতে ইনভলভ হচ্ছে, কিন্তু সেই কাজের রেজাল্টটাকে যদি আউটকামটা যদি আমার স্যাটিসফ্যাকশনারি না আসে, তার মানে এটা কি, তাহলে নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে, বা আমার মেথড কিছু চেঞ্জ করতে হবে, কোনো অন্যান্য জিনিস কিছু মানে টেকনোলজিক্যাল থেকে আরম্ভ করে ইনস্টিটিউশনাল, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমরা করলাম, ইনস্টিটিউশনাল চেঞ্জেস, আমাদের রিফর্ম আমাদের এগ্রিকালচারে নিয়ে আসতে হবে। তো সুতরাং এই যে অ্যালার্মিং মেজারটাকে মাথায় রেখে কিছু স্টেপ নেওয়া হলো, ঠিক আছে, যে কিভাবে এগ্রিকালচার সেক্টরকে প্রমোট করা যায়, আপহোল্ড করা যায়, ডেভেলপমেন্ট করা যায়, সেই কিছু স্টেপ আমরা কিন্তু নিলাম। ঠিক আছে, আমরা নয়, মানে গভর্নমেন্ট কিছু স্টেপ নিল। এবার সেই স্টেপটা কি, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি, যে কি স্টেপ গভর্নমেন্ট এগ্রিকালচার সেক্টরকে প্রমোট করার জন্য নিয়েছিল। অর্থাৎ এবার আমরা দেখব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন দেখলো যে এগ্রিকালচার সেক্টরে কি হচ্ছে, যে তাদের মানে লোক বেশি ইনভলভমেন্ট, তাদের ওয়ার্কিং পপুলেশন বেশি ইনভলভমেন্ট, কিন্তু জিডিপিতে তার কন্ট্রিবিউশন কম। অর্থাৎ সেখানে একটা মেজর প্রবলেম, কারণ এগ্রিকালচার ডিস্ট্রয় হলে তো সমস্ত রকমের অ্যাক্টিভিটি সেটাও কিন্তু এফেক্টেড হবে। সেই জন্য কি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করলো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেড কংক্রিট এফর্ট টু মডার্নাইজ দ্য এগ্রিকালচার। অর্থাৎ এগ্রিকালচারকে মডার্নাইজ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করলো, কিছু মানে কংক্রিট স্টেপ নিল, যার থ্রু ধরে মাধ্যমে কি হবে, যে এগ্রিকালচার একটু আপহোল্ড হবে, ইমপ্রুভ হবে। তো সে কি কি দেখো, প্রথমে কি বলেছে, এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচারাল রিসার্চ, অর্থাৎ ICAR। অর্থাৎ কি করলো, এই প্রমোট এগ্রিকালচার ফিল্ডে ডেভেলপমেন্টের জন্য কি করলো, যে মানে ICAR এর এস্টাবলিশমেন্ট করলো। সেকেন্ড কি করলো, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন জায়গায় কি করলো, যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আছে সেগুলোকে বেশি আপহোল্ড মানে এস্টাবলিশমেন্ট করা হলো। এই এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে কি হবে, বিভিন্ন রকম এগ্রিকালচার সম্পর্কে কিভাবে রিসার্চ করা হবে, বিভিন্ন রকমের মানে এগ্রিকালচার ভাবে পড়াশোনা করানো হবে, যার থ্রু কি হবে, যে এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্ট হবে। আর তার সাথে সাথে কি হলো, ভেটেরিনারি সার্ভিস অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং সেন্টার। অর্থাৎ এর সাথে সাথেও যে ভেটেরিনারি সার্ভিস এবং অ্যানিম্যাল ব্রিডিং যে সেন্টার, অর্থাৎ এর মধ্যে কি কি পড়ছে, তোমার যে ক্যাটেল রিয়ারিং থেকে আরম্ভ করে, যে সমস্ত মানে মাছ থেকে আরম্ভ করে, পিসিকালচার থেকে আরম্ভ করে সমস্ত জিনিস এর মধ্যে ইনক্লুড করা হলো, যার থ্রু প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করা হলো, যার থ্রু কি করতে পারবে, একটু ইমপ্রুভ হতে পারে। তারপরে কি হচ্ছে, হর্টিকালচার ডেভেলপমেন্ট মানে তোমরা আগে বলেছো, হর্টিকালচার মানে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর যে এগ্রিকালচার মানে কাল্টিভেশন, সেটাই হচ্ছে তোমার হর্টিকালচার ডেভেলপমেন্ট। তো হর্টিকালচার ডেভেলপমেন্টের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হলো। তারপরে কি হচ্ছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন দা ফিল্ড অফ মিটিওরোলজি এন্ড দা ওয়েদার ফোরকাস্ট। অর্থাৎ যে এগ্রিকালচারাল যে তোমার প্রোডাক্ট আছে তার ইমপ্রুভের জন্য তার কি করা হলো, তোমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হলো, কার, ওয়েদার এবং অর্থাৎ ওয়েদার ফোরকাস্ট ব্যাপারে নেওয়া হলো। কারণ কি, যে আমরা এর আগে কি দেখছিলাম, যে যেহেতু যে প্রপারলি যদি ওয়েদার ফোরকাস্ট যদি না করা হয়, আবহাওয়ার পূর্বাভাস না হয়, তাহলে সেটা কিভাবে এগ্রিকালচারকে এফেক্ট করে। ঠিক আছে, তার হারভেস্টিং এর টাইমের সময় প্রবলেম হতে পারে, সোয়িং এর টাইমে প্রবলেম হতে পারে। সুতরাং প্রপার এগ্রিকালচার ইনফরমেশনটা দিলে কি হয়, যে তার সোয়িং বা হারভেস্টিং এর সুবিধা হয়, ইরিগেশনের সুবিধা হয়। আর একটা হচ্ছে ইমপ্রুভিং দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার।
এটা একটা ইনিশিয়েটিভ। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেকেন মেনি ইনিশিয়েটিভ, অর্থাৎ এগ্রিকালচারকে প্রমোট করার জন্য, এগ্রিকালচারাল মডার্নাইজেশনের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করলো, কিছু পাইলট প্রজেক্ট চালালো, যার নাম দিল কি দ্য আত্মনির্ভর ভারত এবং দ্য ভারত অভিযান। এর মাধ্যমে কি হবে, রুরাল সেক্টরের যে সমস্ত ফার্মার আছে সেখানে কি করবে, এই প্রজেক্টের মাধ্যমে কি করতে পারবে, তাদের নিজেরা যখন কি হবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে, তার সাথে নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেলে কিন্তু তারা তো যেহেতু ভারতেরই লোক, তাহলে কি ভারতও সেলফ ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি এগ্রিকালচারাল সেক্টরকে মডার্নাইজ করার জন্য, প্রমোট করার জন্য, জিডিপিতে এগ্রিকালচারাল মানে যে পার্টিসিপেশন সেটা বাড়ানোর জন্য কি হলো, এই সমস্ত প্রজেক্ট চালানো হলো। তো এটা তো আমরা দেখলাম, ঠিক আছে, এই স্লাইডে যে কিভাবে এগ্রিকালচারাল তার প্রবলেম মানে আইডেন্টিফাই করা হলো এবং আইডেন্টিফাই এর জন্য কিভাবে মডার্ন যে ইকুইপমেন্ট সেগুলোকে অ্যাডাপ্ট করা হলো। এই সমস্ত জিনিস অ্যাডাপ্ট করার ফলেও রিসেন্ট ফার্মারদের কি অবস্থা, অর্থাৎ রিসেন্ট কন্ডিশন কি সেটা আমরা দেখে নেব। এবার আমরা দেখবো যে প্রেজেন্ট যে কন্ডিশন, অর্থাৎ ফার্মারদের প্রেজেন্ট কন্ডিশন কেমন। আমরা কি দেখলাম যে যেহেতু জিডিপিতে ডোমেস্টিক গ্রস প্রোডাকশনে কি হচ্ছে, এগ্রিকালচার ফিল্ড থেকে তার কন্ট্রিবিউশন কম থাকছে, কিন্তু দেশের মোস্ট অফ দ্য ওয়ার্কিং পপুলেশন কি দে আর এনগেজ ইন এগ্রিকালচার সেক্টর, তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো সেই প্রবলেম গুলো ফিক্স আপ করার জন্য আমরা কি দেখলাম, কিছু মানে এগ্রিকালচারাল রিফর্মস নিয়ে আসা হলো, এবং সেই এগ্রিকালচারাল রিফর্মস নিয়ে আসার পরেও কিন্তু দেখা গেল যে আরো কিছু প্রবলেম ইন্ডিয়ান ফার্মাররা ফেস করছিল। সেগুলো কি, সেটাই হচ্ছে যে প্রেজেন্ট কন্ডিশন ইন এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ ইন্ডিয়ানদের কি বলছে, টুডে ইন্ডিয়ান ফার্মার্স ফেসিং বিগ চ্যালেঞ্জেস ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিশন। অর্থাৎ তার মধ্যে একটা হচ্ছে যে প্রবলেম গুলো আছে, তার মধ্যে আর একটা প্রবলেম হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে কি করছে, যে ইন্ডিয়ান ফার্মাররা তাদের চ্যালেঞ্জকে মানে প্রবলেম ফেস করছে। কেন, তার কারণ হচ্ছে দেখো যে রিডাকশন অফ ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচারাল সেক্টর, তার একটাই কারণ হচ্ছে যে এগ্রিকালচারাল সেক্টরে পাবলিক ইনভেস্টমেন্টের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। যেহেতু কোনো একটা সেক্টরে যেহেতু ইনভেস্টমেন্টের পরিমাণ কমবে, তাহলে তার কি হবে, তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা হবে না, তাই তো। যে অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখলাম, যে জুট প্রোডাকশন আমরা কি দেখছিলাম, যে ইন্ডিয়ান যে মিল গুলো রয়েছে সেগুলো মেকানাইজ হচ্ছে না, আর তার উপরে এগ্রিকালচারাল যে সমস্ত সাবসিডিয়ারি সেগুলো জুট প্রোডাকশনে দেওয়া হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, ইন্ডিয়ান যে জুটটা আছে সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে, অর্থাৎ বাংলাদেশ, ইজিপ্ট থেকে আরম্ভ করে ব্রাজিল থেকে আরম্ভ করে এদের সাথে কম্পিটিশনে তারা কি হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সুতরাং রিডাকশন ইনভেস্টমেন্টে কমে গেলেও সেখানে তার ডেভেলপমেন্টটাও কিন্তু কমে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে ইনক্রিজিং দ্য কস্ট অফ প্রোডাকশন ডিউ টু ল্যাক অফ সাবসিডিয়ারি, অর্থাৎ কোন একটা এগ্রিকালচার প্রোডাকশনে যেহেতু কস্টটা হাই হয়ে যাচ্ছে, কারণ কি, তার সাবসিডিয়ারি যে গভর্নমেন্ট যে সাবসিডিয়ারি দিচ্ছিল, সেই সাবসিডিয়ারি যে ছুট যেটা দিচ্ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে এটা নয় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো এগ্রিকালচার সেক্টরে কোনো সাবসিডিয়ারি দিচ্ছে না, সাবসিডিয়ারি অবশ্যই দেয়, কিন্তু কি যে এই সাবসিডিয়ারি আমাদের দেশে এত পরিমাণে যে ফার্মার, সবাইকে কিন্তু সেই সাবসিডিয়ারি দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের মোর দ্যান কি বলেছি 54.1% মানে ওয়ার্কিং যে পপুলেশন, তারা কিন্তু দে আর এনগেজ ইন এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে। তো সুতরাং এই সাবসিডিয়ারি যে তারা যেহেতু পাচ্ছে না, তাহলে প্রোডাকশন কস্টটা কি হচ্ছে, তাদের বেড়ে যাচ্ছে, তাই তো। এই প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটে তারা কিন্তু সার্ভাইভ করতে পারছে না, যেহেতু অন্য দেশের প্রোডাকশন মানে কোনো প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে সাপোজ যদি ধরে নাও যে সে হয়তো দেখা গেল 50 টাকায় বিক্রি করছে, কিন্তু আমাদের সেই প্রোডাক্টটাই কি হচ্ছে, যে আমাদের সেই মার্কেটে বিক্রি করতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে 60 টাকাতে বিক্রি করতে হবে। তাহলে কারণ কি, কারণ আমাদের সেই প্রোডাক্টটা প্রডিউস করতে আমাদের খরচা বেশি হয়েছে, সেই জন্য কিন্তু আমাদের তার নিচে 60-এর নিচে আমরা কিন্তু বিক্রি করতে পারছি না। তাহলে কিন্তু আমরা 60-এর নিচে কখন বিক্রি করতে পারবো, যখন আমাদের সরকার কি করবে, আমাদেরকে সেই প্রোডাকশনটা করতে আমাদেরকে সাবসিডি দেবে, ঠিক আছে, এবং সেই সাবসিডি দেওয়ার ফলে কি হবে, আমাদের প্রোডাকশন কস্টটা কমে যাবে। তো সুতরাং এই ল্যাক অফ সাবসিডির জন্য কি হচ্ছে, প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, সেজন্য ইন্টারন্যাশনাল মার্কেটে ফার্মাররা কম্পিটিশন ফেস করতে হচ্ছে। তারপরে হচ্ছে রিডাকশন অফ ইম্পোর্ট ডিউটিস, অর্থাৎ যে এগ্রিকালচারাল যে সিস্টেম, অর্থাৎ আমাদের একটু ইকোনমিতে কি ছিল, 1919 আগে পর্যন্ত আমাদের যে একটা ট্রেড ব্যারিয়ার ছিল, তো ট্রেড ব্যারিয়ার কি তারপরে কি হলো, গ্লোবালাইজেশনের পরে হলো,
যে এই ইম্পোর্ট ডিউটিটাকে রিডিউস করে দেওয়া হলো। অর্থাৎ ইম্পোর্ট ডিউটি রিডিউস করে দেওয়া মানে কি, যে কোনো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, তো এই ইন্টারন্যাশনাল মার্কেটে সরি আমাদের ইন্ডিয়ান মার্কেট, তো ইন্ডিয়ান মার্কেট আমাদের কোনো একটা দেখা গেল যে এগ্রিকালচারের প্রোডাক্ট সেটা 15 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাইরের কোন একটা হচ্ছে অন্য দেশে কোন একটা প্রোডাক্ট আমাদের মার্কেটে বিক্রি করতে গেলে সে আমাদের মার্কেটে নিয়ে আসছে প্রোডাক্টটা 10 টাকায়, ঠিক আছে, এবং যেহেতু সে 10 টাকায় নিয়ে আসছে, কিন্তু আমাদের কি হচ্ছে আরো 5 টাকা আমরা ট্যাক্স অ্যাড করে দিলাম, দিয়ে 15 টাকা করে দিলাম, তার মানে কি এই দুটোকে ইকুইলাইজ করে দিলাম, তাহলে কি হতো যে আমাদের যে প্রোডাকশন এগ্রিকালচার প্রোডাকশন সেটাও কিন্তু হ্যাম্পার হলো না। কিন্তু 1990s পরে যখন এই ট্রেড ব্যারিয়ার যেটা ছিল সেটা যখন রিমুভ করে দেওয়া হলো, তাহলে এই যে এর উপর যে ট্যাক্সটা ইম্পোর্ট ডিউটি যেটা ইম্পোজ করেছিলাম সেটাকে আমি রিডিউস করে দিলাম, তাহলে এই প্রোডাকশনটা কত, এই প্রোডাকশনটাও 10 টাকায় চলে আসছে, ঠিক আছে, বাইরের প্রোডাকশনটা আমার 10 টাকায় চলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, অথচ আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টটা কি হচ্ছে 15 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে লোকে কোনটা নেবে, 10 টাকাটা নেবে না 15 টাকাটা নেবে? সিম্পল লজিক, লোকে 10 টাকাটাই নেবে, সে 10 টাকায় বিক্রি করতে পারছে, কিন্তু আমরা 10 টাকায় বিক্রি করতে পারছি না, কারণ আমাদের প্রোডাকশন কস্টটা বেশি, ঠিক আছে, এরা 10 টাকায় বিক্রি করতে পারছে, কারণটা কি, কারণ এদের প্রোডাকশন কস্টটা কম, কারণ তাদের সরকার এদের সাবসিডিয়ারি বেশি দিয়েছে, সেজন্য তার প্রোডাকশন কস্টটা লো হয়েছে, সেজন্য সে 10 টাকায় বিক্রি করতে পারছে। তো সুতরাং এই একটা প্রবলেম, ঠিক আছে। তাহলে রেজাল্ট এর ফলে কি হলো, এর ফলে হলো যে বিভিন্ন কি হচ্ছে ফার্মার উইথড্রয়িং দ্য ইনভেস্টমেন্ট ফ্রম দ্য এগ্রিকালচার কজিং ডাউনফল ইন দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য এগ্রিকালচার, অর্থাৎ এই যেহেতু এগ্রিকালচার সেক্টরে কি হচ্ছে তাদের ডাউনফল হচ্ছে, ঠিক আছে, সেজন্য তারা ইনভেস্টমেন্টটা তারা এগ্রিকালচার সেক্টরে করতে চাইলো না, যা আছে বিচি বাচে দিয়ে কি করলো, তারা টাউনের দিকে অন্য মানে কাজের সন্ধানে তারা কি করলো, সব মাইগ্রেট করতে লাগলো। তাহলে এটা একটা কনসার্নিং মেজার, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে সমস্ত পলিসি গুলো আছে এগুলো আমাদের একটু রিসাফল করে দেখতে হবে, তাই তো। এবার আমরা নেক্সট স্লাইডে আমরা কি দেখবো, যে গ্লোবালাইজেশনের ফলে কি এগ্রিকালচারের ইম্প্যাক্টটা কি হলো, অর্থাৎ এগ্রিকালচারাল মানে গ্লোবালাইজেশনের ফলে এগ্রিকালচারের ইম্প্যাক্ট আমরা সেটা নেক্সট স্লাইডে আমরা দেখে নিচ্ছি। এবার দেখো ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারের উপর গ্লোবালাইজেশনের ইম্প্যাক্টটা কি ছিল। এই যে গ্লোবালাইজেশন টার্ম, এই গ্লোবালাইজেশন টার্মটা কি বলেছে, গ্লোবালাইজেশন ইজ নট এ নিউ ফেনোমেনন, অর্থাৎ এটা কোনো নতুন কোনো ঘটনা বলি নয়, ঠিক আছে। এই গ্লোবালাইজেশন স্টার্ট হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, বলা যায় যে এনসিয়েন্ট একদম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে গ্লোবালাইজেশন স্টার্ট ছিল, কিন্তু তার পেস অর্থাৎ তার গতিটা কিন্তু ছিল কম, ঠিক আছে। গ্লোবালাইজ হতো, এখানকার প্রোডাক্ট ওদিকে যেত, ইউরোপের প্রোডাক্ট এশিয়াতে আসতো, ঠিক আছে। সিল্ক রুট থ্রু আমরা পড়েছি হিস্ট্রিতে, যে কিভাবে কটন থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে কিভাবে খাবার কিভাবে বিভিন্ন জায়গায় রিজিয়নে ছড়িয়ে যায়। তো যেমন ইন্ডিয়াতে, যেমন ধরে নাও ইন্ডিয়াতে মানে মানে কি বলবো, ইনিশিয়ালি ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে এসেছিল তখন কি জন্য এসেছিল, প্রথমে তারা ট্রেড পারপাসে এসেছিল, ঠিক আছে, এবং তখন ইন দ্যাট টাইম ইংল্যান্ডে কি হয়েছিল, ব্রিটেনে কি ছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ফলে বিভিন্ন কটন টেক্সটাইল সেন্টার গড়ে উঠেছিল, ফ্যাক্টরি, এবং সেই যেমন লিভারপুল, ম্যানচেস্টার, তো সেই সমস্ত সেন্টারের মানে র মেটেরিয়াল কটন যেহেতু ইন্ডিয়া থেকে, তাই তো। তাছাড়াও যে ইন্ডিয়ার যে কটনের যে ফাইন কোয়ালিটি, তার জন্য কি হতো, তার জন্য ইভেন মানে তার এক্সিকিউট কোয়ালিটির জন্য ইভেন কুইন এলিজাবেথ পর্যন্ত ইন্ডিয়ান যে কটন প্রিন্ট সেটা ইউজ করতো, চিন্স যেটা আমরা পড়েছিলাম হিস্ট্রিতে। তো ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে আরো আমরা দেখেছি কি যে 1917 যে বিহারে যে চম্পারণ মুভমেন্ট হয়েছিল, কিসের জন্য, কারণ সেখানে মুভমেন্টটা হয়েছিল কারণ বিকজ মানে দে আর ফোর্স টু কাল্টিভেট দ্য ইন্ডিগো, অর্থাৎ ইন্ডিগো নীল চাষের জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল। তার নীলটা কিসের জন্য লাগতো, ডাইং পারপাসে ইউজ হতো ব্রিটেনের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে আমাদের যে এগ্রিকালচার মানে ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার এনসিয়েন্ট মানে প্রাচীন যুগ থেকে কিন্তু আমরা কিন্তু ওয়েল ডেভেলপ ছিলাম, ঠিক আছে। কিন্তু ইন রিসেন্ট টাইম আমাদের কি প্রবলেম হচ্ছে, কি হচ্ছে বলছে আন্ডার গ্লোবালাইজেশন, অর্থাৎ এই গ্লোবালাইজেশনটা হচ্ছে 1920 পরে এসছে, ঠিক আছে। অর্থাৎ এই যে গ্লোবালাইজেশনটা 1919 পরে এসছে, 1990 দশকের পর, 1990 এর পরে। বলছে এই গ্লোবালাইজেশনের পরে কি হচ্ছে, ইন্ডিয়ান ফার্মার্স ফেসিং নিউ চ্যালেঞ্জেস, ঠিক আছে, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে পড়লাম যে কি চ্যালেঞ্জেস ফেস করছে। যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো একটা ইন্টারন্যাশনাল মার্কেটে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান প্রোডাক্টের দামটা বেশি এবং অন্যান্য প্রোডাক্টের দামটা কম। কেন, কারণ অন্যান্য কান্ট্রিতে কি করছে, তারা তাদের ফার্মারদের হাইলি সাবসিডাইজ করছে, তার ফলে তারা কম রেটে প্রোডাক্টটা বিক্রি করতে, কিছু ইন্ডিয়াতে সেই সিস্টেমটা হচ্ছে না, কারণ সাবসিডির পরিমাণটা ইন্ডিয়াতে কমে যাচ্ছে, কারণ গভর্নমেন্ট কম দিচ্ছে।
ঠিক আছে, তার সেই জন্য কি হচ্ছে, ইন্ডিয়ান ফার্মার ফেসিং এ নিউ চ্যালেঞ্জেস। সেকেন্ড কি বলছে, despite of being important producer রাইস, কটন, রাবার, টি, কফি, জুট, স্পাইসেস, আমরা যদিও এইগুলোর জন্য লিডিং প্রডিউসার এই সমস্ত ক্ষেত্রে, কি কি, রাইস, প্যাটি, মানে রাইস, কটন, রাবার, এই সমস্ত লিডিং প্রডিউসার, কিন্তু এই লিডিং প্রডিউসার হওয়ার সত্ত্বেও কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, আওয়ার এগ্রিকালচার প্রোডাক্টস আর নট এবল টু কম্পিট with the developed countries because of highly subsidize those countries। ঠিক আছে, তার মানে কি, যে গম ফার্মিং অর্থাৎ হুইট কাল্টিভেশন আমাদেরও হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইউএসএ তেও হচ্ছে। ঠিক আছে, কিন্তু ইউএসএ যে হুইট ফার্মিং এর যে প্রসেস আর আমাদের প্রসেসের মধ্যে অনেক পার্থক্য, কারণ তাদের যে ফার্মিং, তাদের গভর্নমেন্ট কি করে, হাইলি সাবসিডাইজ করে, ফার্টিলাইজার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ক্রেডিট দেওয়া থেকে আরম্ভ করে, এবং সেখানে তাদের ফিল্ডে কি করছে, যে হাইলি মেকানাইজ ফার্মিং হচ্ছে। ঠিক আছে, এবং মেকানাইজ ফার্মিং যেহেতু হচ্ছে, তাদের কস্টটাও কিন্তু, প্রোডাকশন কস্টটাও বেশি পড়ছে, কম পড়ছে, ফলে তারা কি করছে, ইন্টারন্যাশনাল মার্কেটে তারা কম্পিট করতে পারছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান হুইট যদি আমাদের দেখা যায়, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কারণ আমাদের সাবসিডি আমাদের কম দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর আমাদের একটা মেইন প্রবলেম, আমাদের পপুলেশন, ম্যাক্সিমাম আমাদের ফার্মিংটা হচ্ছে মানে কি বলবো, সাবসিস্টেন্স ফার্মিং। ঠিক আছে, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, বেঁচে থাকার জন্য, নিজের পেট বাঁচানোর জন্য। ঠিক আছে, তো সুতরাং এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আবার কি, যে ইন্ডিয়াতে আমাদের মানে এগ্রিকালচার তো আমাদের বেস্ট ইকোনমি। ঠিক আছে, সুতরাং এই সমস্ত কারণের জন্য যেহেতু এগ্রিকালচার থেকে আমাদের জিডিপি মানে কম হচ্ছে, ঠিক আছে, কন্ট্রিবিউশন কম হচ্ছে, ডেভেলপমেন্ট তো কম হচ্ছে, তাহলে এটা একটা তো কনসার্ন একটা ম্যাটার। ঠিক আছে, তার ফলে এই সমস্ত প্রবলেমের জন্য কি দেখছে, ইন্ডিয়ান এগ্রিকালচার ফাইন্ড ইটসেলফ অন দা ক্রস রোড, দেখছে একটা চৌরাস্তার মাঝে খাড়া। ঠিক আছে, অর্থাৎ তার যে অ্যালার্মিং সিচুয়েশন, তার যে ডিক্লাইন সিচুয়েশন, সেটাকে বলছে ইন্ডিয়ান এগ্রিকালচার। কেন? কারণ হচ্ছে এখানে পপুলেশন যেটা আছে, সেটা পপুলেশন তো আমাদের বাড়ছে, আমাদের পপুলেশনটা কি হচ্ছে, পপুলেশন ইনক্রিজ হচ্ছে, তার সাথে সাথে আমাদের ইনকামটা কি হচ্ছে, ইনকামটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। পপুলেশন ইনক্রিজ হচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, এর ফলে আর কি হচ্ছে, যে ল্যান্ড সাইজ অর্থাৎ ল্যান্ড সাইজটাও কিন্তু ডিক্লাইন করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। কি প্রবলেম, যে আমাদের যে প্রোডাকশন অর্থাৎ পপুলেশন তো হাই, তাদেরকে তো খাওয়াতে হবে। ঠিক আছে, এবং তার ফলে কি হচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, আবার ল্যান্ড সাইজও কমে যাচ্ছে। ল্যান্ড সাইজ কেন কমছে, যে ডিউ টু রাইট অফ ইনহেরিটেন্স, যেটা আমরা আগে পড়েছি, যে আজকে একজনের দেখা গেলো যে 3টে ছেলে, তো তার যে ল্যান্ডটা 3 ভাগে ভাগ হয়ে গেল, তো সেই 3 জনের ছেলের আবার দেখা গেলো আরো দুজন করে ছেলে, তাহলে একটা ল্যান্ডই কিন্তু কি হচ্ছে, আবার ছোট ছোট বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কারণ কি, ল্যান্ড তো আমাদের কাছে লিমিটেড। ঠিক আছে, পপুলেশন বাড়ছে কিন্তু ল্যান্ড তো লিমিটেড, কিন্তু রাইট অফ ইনহেরিটেন্স মানে আইনের ফলে কি হচ্ছে, ল্যান্ডের সাইজ কিন্তু, ল্যান্ড হোল্ডিং এর সাইজ কিন্তু কমে যাচ্ছে, এবং তার সাথে সাথে ল্যান্ডের সাইজও কমে যাচ্ছে। তো সুতরাং এই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমের জন্য কি বলেছে, দ্য proper thrust should be given to the improvement of the condition of the marginal and small farmer। অর্থাৎ প্রবলেম তো আছে, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি প্রবলেম তো আছে, কিন্তু তার মানে তাকে তো রেকটিফাই করতে হবে। ঠিক আছে, কারণ তো আমরা এগ্রিকালচারকে তো আমরা সবগুলো ডিস্ট্রয় করতে পারি না, কারণ এই প্রবলেম, কারণ এগ্রিকালচার ডিস্ট্রয় হয়ে গেলে কি হবে, আমাদের এগ্রিকালচার হচ্ছে আমাদের বেস লাইন। ঠিক আছে, এর উপর মানে নির্ভর করে সেকেন্ডারি, টার্সিয়ারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কোয়ার্টারলি সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সুতরাং এগ্রিকালচার ডিস্ট্রয় হলে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, আমাদের কিছু প্রপার থ্রাস্ট দিতে হবে, অর্থাৎ কিছু মানে ইনোভেশন টেকনিক কিছু অ্যাপ্লাই করতে হবে, যার মাধ্যমে কি হয়, এগ্রিকালচারটাকে আরো আপহোল্ড করা যায়। ক্লিয়ার? তো তার যে মানে মেজার্স আমরা নেবো, তার মধ্যে একটা বলা আছে, প্রথমে কি আছে, যে গ্রিন রেভলিউশন প্রমিস মাচ, অর্থাৎ এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্টের জন্য গ্রিন রেভলিউশন একটা গুড স্টেপ ছিল। ঠিক আছে, কিন্তু এও কিন্তু এখন আন্ডার কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেছে। কেন? কারণ গ্রিন রেভলিউশনের ফলে কি হচ্ছিল, এটা আবার একটা রিজিয়নের মধ্যে লিমিটেড। ঠিক আছে, একটা কনফাইন্ড একটা নির্দিষ্ট রিজিয়নে গ্রিন রেভলিউশনটা হয়েছে। আর এই গ্রিন রেভলিউশনের ফলে কি হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেমও হচ্ছে, আমাদের ল্যান্ডের যে কোয়ালিটি, তাতে ইন্টেন্সিভ ফার্মিং এর ফলে কি হচ্ছে, ল্যান্ড তার কোয়ালিটি তার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি লুজ করছে, এবং এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে। সুতরাং
এর সলিউশন কি? তাহলে এর সলিউশন আমরা দেখবো যে নেক্সট স্লাইডে দেখবো। তাহলে এই সমস্ত কিছু যে প্রবলেমের মধ্যে তার সলিউশন কি, আমাদেরকে গ্রিন রেভলিউশন থেকে আমাদের কোথায় শিফট করতে হবে, ঠিক আছে, এবং কি কি সেই সমস্ত টেকনিক গুলো অ্যাপ্লাই করলে কিভাবে আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে থেকে আমরা কি করতে পারি, আমরা একটু বেনিফিটেড হতে পারি। সুতরাং আমাদের যে সমস্ত মেন যে রাইস, কটন, রাবার, টি, কফি এই সমস্ত আছে, এর বাইরেও কিন্তু আরো আমাদের ক্যাশ ক্রপকে প্রডিউস করতে হবে, ঠিক আছে। এবার আমরা এর যে সলিউশন, অর্থাৎ এর যে সলিউশন কি হতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি। এবার দেখো, এবার তাহলে আমাদের সলিউশন কি, ঠিক আছে, আমরা এবার সলিউশন নিয়ে আলোচনা করব। এখানে কি বলেছে, উই হ্যাভ টু শিফট ফ্রম গ্রিন রেভলিউশন টু অ্যানাদার টার্ম হচ্ছে জিন রেভলিউশন। অর্থাৎ আমরা গ্রিন রেভলিউশন তো দেখলাম, গ্রিন রেভলিউশন ইম্প্যাক্টও দেখলাম, তার লিমিটেশনও দেখলাম, ঠিক আছে। যে গ্রিন রেভলিউশনে বলেছে একটা পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে ডেভেলপড হচ্ছে, একটা রিজিয়নাল একটা ডিসপ্যারিটি, ডেভেলপমেন্টাল একটা ডিসপ্যারিটিস তো হচ্ছেই, তার সাথে সাথে কি হচ্ছে, গ্রিন রেভলিউশনের ফলে আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, ল্যান্ড তার মানে কি বলবো তার সয়েল ফার্টিলিটি গ্র্যাজুয়ালি লুজ করছে, ঠিক আছে, এবং আরো অনেক প্রবলেম আমরা গ্রিন রেভলিউশনের মধ্যে দেখতে পেলাম। তো সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের শিফট করতে হবে কোথা থেকে, গ্রিন রেভলিউশন থেকে জিন রেভলিউশন। জিন মানে কি, অর্থাৎ আমাদের কিছু মানে যে সমস্ত সিডস, অর্থাৎ এগ্রিকালচার যে সমস্ত সিডস আছে তার মধ্যে কি জেনেটিক্যালি মডিফিকেশন নিয়ে আসতে হবে। সেই জেনেটিক্যালি মডিফিকেশন নিয়ে আসলে কি হবে, যে সেগুলো যেমন হাই ইল্ডিং, অর্থাৎ অল্প অল্প মানে কি সময়ের মধ্যে তারা বেশি বেশি করে সেই সমস্ত গুলো গ্রো করবে, লেস ইরিগেশন লাগবে, ওয়াটার যে কনজাম্পশন সেটা কম লাগবে, এবং কি করতে পারবে সেই সমস্ত সিড গুলো দেখা যাচ্ছে যে হাই সামার মানে তো হিট টলারেন্স বেশি হবে, অর্থাৎ হাই সামার রিজিয়নেও কিন্তু মানে জলে উইদাউট ল্যাক অফ ওয়াটারেও কিন্তু তারা ঠিকঠাক গ্রো করতে পারবে। এইভাবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ তার মধ্যে জেনেটিক্যালি কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে, হাইব্রিড জাতীয়। তো সুতরাং কি করতে হবে, আমাদের গ্রিন রেভলিউশন থেকে আমাদের কোথায় শিফট করতে হবে, জিন রেভলিউশনে। দিস ইজ ওয়ান অফ দা মানে কি বলবো যে মেজার। তারপরে দেখো বলছে ফোকাসড অন অর্গানিক ফার্মিং, ঠিক আছে, আমাদেরকে অর্গানিক যে ফার্মিং এর প্রতি ফোকাস করতে হবে, ঠিক আছে। এই অর্গানিক ফার্মিং মানে কি, অর্থাৎ আমি কোন একটা দেখবে এখনো মানে কি বলবো এখন অর্গানিক সমস্ত জিনিসের প্রতি একটা লোকের একটা টেন্ডেন্সি চলে এসেছে। অর্গানিক মানে কি, আমি একটা কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট আমি তৈরি করছি, ঠিক আছে, সাপোজ আমি কোনো কিউকাম্বার তৈরি করছি, তো কিউকাম্বারটাকে কি করছি, যে অর্গানিক মানে যে তার যে কিউকাম্বার গাছটাকে অর্থাৎ শসা গাছটাকে লাগানোর জন্য যে পরিমাণ পেস্টিসাইড লাগে, বিষ লাগে, তারপর তোমার কি বলবো আরো মানে যে সমস্ত মানে কেমিক্যাল লাগে মানে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য, সেই সমস্ত কিছু সেগুলো ইউজ হবে না, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার, সিনথেটিক কোনো ফার্টিলাইজার ইউজ হচ্ছে না, অর্থাৎ অর্গানিক্যালি গ্রো হচ্ছে ন্যাচারাল ইয়েতে। দেখা যাচ্ছে যে গোবর সার দিয়ে ইউজ মানে অর্গানিক যে ম্যানিওর যেটা ইউজ করছি আমরা গোবর সার ইউজ করছি, তার মধ্যে কোনো বিষ স্প্রে করছি না, যদিও বিষ লাগছে পোকামাকড় বাঁচানোর জন্য সেটা কিন্তু অর্গানিক ভাবে সেই বীজটাকে ইউজ হচ্ছে, কোনো মানে ল্যাব মেড কোনো জিনিস তৈরি হচ্ছে না। অর্থাৎ এই অর্গানিক জিনিস যত আমরা বেশি ইউজ করব সেটা কি হবে, সেটা আমাদের নিজেদের হেলথের দিক থেকেও এটা বেনিফিটেড, ঠিক আছে, এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টাল দিক থেকেও কিন্তু এটা বেনিফিটেড। সেই জন্য আমাদের কি হতে ফোকাস অন কি করতে হবে, অর্গানিক ফার্মিং এর মধ্যে ফোকাস করতে হবে। কি হচ্ছে, ইট ডাজন্ট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট ইন দ্য নেগেটিভ ম্যানার, যেটা ডিসকাস করলাম। তারপরে বলছে ইন্ডিয়ান ফার্মার্স শুড ডাইভার্সিফাই দেয়ার ক্রপ প্যাটার্ন টু, কোথায় ডাইভার্স করতে হবে, যে হাই ভ্যালু ক্রপস, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান মানে ফার্মারটা কি, দে আর কনসেন্ট্রেটেড অন টু প্রডিউস দ্য সিরিয়াল ক্রপস লাইক হুইট, জুট, তারপর তোমার কি বলবো রাইস, এই সমস্ত তারা এই সমস্ত কি করতে প্রডিউস করতে বেশি তারা বেশি আগ্রহী, ঠিক আছে। কিন্তু এর মধ্যে এই যে তাদের মধ্যে মানে ক্রপিং প্যাটার্ন, অর্থাৎ ক্রপিং প্যাটার্নের মধ্যে ডাইভার্সিটি নিয়ে আসতে হবে, তাদেরকে শিফট করতে হবে। কোথায় শিফট করতে হবে, যে হাই ভ্যালু যে ক্রপ আছে তাদের প্রতি শিফট করতে হবে। হর্টিকালচার হতে পারে, ঠিক আছে, অর্থাৎ যেগুলো ক্যাশ ক্রপ আছে সেইগুলোর প্রতি আমাদের বেশি বেশি গ্রো করতে হবে। তাহলে কি হবে, যে আমাদের যে জিডিপিতে পার্টিসিপেশনটা অর্থাৎ এগ্রিকালচার সেক্টরের পার্টিসিপেশনটা হাই মানে বাড়বে, ঠিক আছে। তো সুতরাং কি বলছে, এই যে হাই ভ্যালুর দিকে যদি আমরা শিফট করি তাহলে কি হচ্ছে, আমাদের সাইমালটেনিয়াসলি আমাদেরকে ইনকামটাও কিন্তু কি করছে, রাইজ হচ্ছে, আবার সাথে সাথে রিডিউস এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন হচ্ছে সেটাও কিন্তু আমাদের কি হচ্ছে,
রিডিউস হচ্ছে। যদি হুইট প্রোডাকশন যদি বেশি বেশি করতে থাকি, রাইস প্রোডাকশন যদি বেশি বেশি করতে থাকি, তাহলে কি প্রচুর পরিমাণে জল লাগবে, পেস্টিসাইড লাগবে। জলের জন্য কি হচ্ছে তোমার ইরিগেশন পারপাসে বিভিন্ন ড্যাম ক্রিয়েট হচ্ছে। ড্যামেরও আমরা ডিপোজিশন অফ ড্যামে দেখেছি সেখানে কি কি ডিমেরিটস আছে। তো এইভাবে কি হচ্ছে এনভায়রনমেন্টালকে তারা ডিগ্রেড করছে, ঠিক আছে। এই মেন যে ফুড ক্রপ গুলো আছে, সিরিয়াল ক্রপ গুলো, তাহলে সেখানে কি করতে আমাদের শিফট করতে হবে কোথায়, হাই ভ্যালু ক্রপ, ক্যাশ ক্রপ, হর্টিকালচার, এই সমস্ত দিকে। তার ফলে কি হবে, বিকজ কারণ দেখো যে ফ্রুট, মেডিসিনাল হার্বস, ঠিক আছে, ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবলস যেটা হচ্ছে হর্টিকালচারের, মানে আর বায়োডিজেল ক্রপ লাইক হচ্ছে জ্যাট্রোপা অ্যান্ড জুজোবা, কি হচ্ছে হ্যাড লেস ইরিগেশন দেন দ্য রাইস অ্যান্ড সুগার কেন। সুতরাং আমাদের এই সমস্ত জিনিসগুলো যদি আমরা শিফট করি, আমাদের অ্যাপ্রোচটা শিফট করি কোথায়, যে সিরিয়াল ক্রপ বা অন্যান্য ক্রপ থেকে যে মেন ক্রপ, সেখান থেকে আমরা যদি হাই ভ্যালু ক্রপ লাইক ফ্রুটস এর প্রতি, হর্টিকালচারের প্রতি, আরো এই সমস্ত বায়োডিজেল যে সমস্ত ক্রপস আছে, এইগুলো কি করছে, এগুলো আমাদের নিডস কে স্যাটিসফাই করছে। আবার তার সাথে সাথে কি করছে, এগুলো যে লেস যে ওয়াটার কনজাম্পশন অর্থাৎ লেস ইরিগেশন, এইগুলো কিন্তু আমাদের মানে লেস ইরিগেশন লাগছে, কম লাগছে জল। তো সুতরাং এটাই ছিল আমাদের এগ্রিকালচারাল মানে সলিউশন। আমরা মানে এই চ্যাপ্টার, এই স্লাইডের মাধ্যমে কি করব, আমরা এটা এই ভিডিওটা আমরা কমপ্লিট করব। সুতরাং থ্রু আউট দা আমরা চ্যাপ্টার, আমরা প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ভালোভাবে পড়ে আসলাম এবং লাস্টে আমরা এর সলিউশন সম্পর্কেও পড়লাম। সুতরাং নেক্সট আমরা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে আবার আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে পড়বো। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড, কিপ লার্নিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।